আমার ভোট নিয়ে সরকার তৈরি হলো। আপনি এতটা অঞ্চলের শ্রমিক, কৃষক, ছাত্র, যুবক সকলের ভোট নিয়ে একটা সরকার তৈরি হলো। আবার সেই সরকারটাকে চালনা করার জন্য আপনি সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষ, আপনি আবার আমার পকেটের টাকা থেকে ট্যাক্স দিয়ে তাদেরকে পরিচালনা করছি। তাদের কাছ থেকে আমরা কি চেয়েছি? আমার বাড়ির বাচ্চাটা যেন একটু উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে পারে, তার জন্য শিক্ষা প্রতিষ্ঠানটা যেন তৈরি হয়, শিক্ষার পরিকাঠামোগত যেন উন্নয়ন হয়, শিক্ষার মান উন্নয়নটা যেন করতে পারে এই সরকার। তাই আমরা আমাদের ভোট দিয়ে একের পর এক একটা সরকারকে 34 বছর পর তাকে তাড়িয়েছিলাম, আর একটা সরকারকে বিশ্বাস করে তাকে ভোট দিয়েছিলাম এবং তাকে চালানোর সুযোগটা আমরাই পকেট থেকে টাকা দিয়ে দিচ্ছি। কিন্তু 2011 সালের পর থেকে এই সিকিরার মানুষ একটা বুকে হাত দিয়ে বলুন, 2011 সালের আগে বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তিনি বলেছিলেন বদলা নয় বদল চাই, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। আমরা তাকে বিশ্বাস করেছিলাম সেদিন। তাই সব পেটে ভাত চাই, সব হাতে কাজ চাই, বদলা নয় বদল চাই বলে 34 বছরের বামফ্রন্ট সরকারকে ঠেলে দিয়ে আমরা আজকের দিনে যিনি ক্ষমতায় আছেন মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকারকে এনেছিলাম। এনে আমরা ট্যাক্স দিচ্ছি, তার সরকারকে আমরা পরিচালনা করছি। আমরা কি বিশ্বাস করেছিলাম সেদিন? বলেছিল সব হাতে কাজ চাই। হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 34 বছরের সরকারকে ফেলে দিলে হয়তো আমার বাড়ির বেকার যুবকদের হাতে একটা কর্মসংস্থান আসবে, আমার বাড়ির উচ্চশিক্ষার জন্য, আমার বাড়ির বাচ্চাটার উচ্চশিক্ষার জন্য হয়তো এই আমডাঙ্গাতে একটা বড় উচ্চমানের ডিগ্রি কলেজ তৈরি হবে, হয়তো আমার এলাকার যে সকল ভাই বোনগুলো একটু খেলাধুলো করে তাদের জন্য হয়তো আমডাঙ্গাতে একটা স্টেডিয়াম তৈরি হবে। আমার আপনার একটু স্বাস্থ্যের কোনো রকম লুজ মোশন হলেও যেন আমডাঙ্গা থেকে আমাকে আবার বারাসাতে ছুটে যেতে না হয়, সেই স্বাস্থ্যের উন্নয়নের পরিকাঠামোর জন্য আমরা ভোট দিয়েছিলাম 2011 সালে। সেই বদলা নয় বদল চাই, সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই যিনি বলেছিলেন সেই মামাটি মানুষের দলের সরকারকে। আজকে বলুন 14 বছর 15 বছর হতে যায়, সেই সরকার 2011 সালে আমার আপনার ভোট নিয়ে ক্ষমতায় এলো। ক্ষমতায় আসার পর তিনি ক্ষমতায় আসার আগে বলেছিলেন আমরা যদি ক্ষমতায় আসি শ্রমিকের ঘামের মজুরির ব্যবস্থা করে দেব, আমরা যদি ক্ষমতায় আসি কৃষকের ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করে দেব, আমরা যদি ক্ষমতায় আসি বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, আমরা যদি ক্ষমতায় আসি প্রতি বছর টেট হবে, এসএসসি হবে, আমরা যদি ক্ষমতায় আসি আমরা মা বোনের নিরাপত্তার ব্যবস্থা করে দেব, আমরা বাংলার কৃষকদের নিরাপত্তার ব্যবস্থা করে দেব। আমরা বিশ্বাস করেছিলাম, আমরা আমাদের সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, আমাদের ভোটটা দিয়ে তাকে ক্ষমতায় এনেছিলাম। 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতায় এলেন। এতটা অঞ্চলের যারা বোমাবাজি করেন সেই সকল তৃণমূল বন্ধুদেরকে বলতে চাই, আপনি বুকে হাত রেখে প্রশ্ন করে বলুন, এতটা অঞ্চলের সকল সাধারণ মানুষকে বলতে চাই যে 2011 সালে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সকল প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আনলেন, আপনারাই ক্ষমতায় আনলেন, আপনারাই ট্যাক্স দিয়ে তাদের সরকারকে চালাচ্ছেন। আর আজকে 2025 সালে দাঁড়িয়ে সেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি হয়তো সেদিন তার নিরীহ মুখটার পিছনে যে এত বড় একটা দুর্নীতিবাজ সরকারের মুখ লুকিয়ে আছে আমরা বুঝতে পারিনি। কিন্তু আজকে 2025 সাল, আপনাকে ভাবতে হবে আবার 26 সালে নির্বাচন, সেই মামাটি মানুষের সরকার সেই 2011 সালের মতো আবার তার দলের নেতৃত্বরা এখন যাচ্ছে পাড়ায়, আমাদের সমাধান ক্যাম্প নিয়ে। সেখানে কি সমাধান হচ্ছে আপনারা সকলেই জানেন। তাই আপনাদেরকে ভাবতে হবে। আপনি বলুন যে আপনার বাড়ির বাচ্চাটা 2011 সালের আগে আপনি তো ভেবে ভোট দিয়েছিলেন তাকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করবেন, আপনার বাড়ির মা বোনের নিরাপত্তা দেবেন, আপনি কৃষক, আপনার ফসলের ন্যায্য মূল্য সেই সরকার দেবে, আপনি শ্রমিকের কাজ করবেন, শিল্প আনবে, বছরে টেট হবে, এসএসসি হবে। কিন্তু আপনারা বলুন 2011 সালের পর থেকে আপনারা সেই মাননীয় মুখ্যমন্ত্রীর মমতা ব্যানার্জির একটা কথাও তাকে বাস্তবে রূপ দিতে দেখেছেন এই 15 বছরের সরকারে? অথচ আমরা কি দেখেছি? আমরা টেট হতে দেখেনি, টেটে দুর্নীতি হতে দেখেছি, আমরা এসএসসি হতে দেখেনি, এসএসসিতে দুর্নীতি হতে দেখেছি। আমরা কি দেখেছি? আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে যে রেশনটা আমাদের বাড়িতে পৌঁছায় সেই রেশনটা মামাটি মানুষের সরকার মমতা ব্যানার্জির সরকার তার বাপের সম্পত্তি মনে করে তার দলের নেতৃত্বরা বস্তা কি বস্তা চাল চুরি করেও জেল কেটে আসছে। এটা লজ্জা হয়। আজকে ভাবতে হবে আপনাদের। যিনি বলেছিলেন আমি মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করে দেব, আজকে যারা পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন আইএসএফ, তো কদিন আগে দেখছিলাম আমাদের জেলার সভাধিপতি তিনি একটা সভা থেকে বলছেন আইএসএফ তো ফুটো কলছি, যে সন্ধ্যাবেলা জল দিলে সকালবেলা দেখা যায় না।
আইএসএফ যদি ফুটো কলসি হয়, আজকে কালীঘাট থেকে শুরু করে এই উত্তর 24 পরগনার জেলা সভাধিপতি শুধুমাত্র দিন রাত 24 ঘন্টার ভিতরে তিনি মনে হয় 24 ঘন্টায় 450 বার শুধু নওশাদ সিদ্দিকী আর আইএসএফ এর নাম নিতে হয়। তাই আইএসএফ ফুটো কলসি নয়। আগামী 2026 সালে তৃণমূল কতটা ফুটো কলসি? আরে ফুটো কলসিতে জল দিলে 1 ঘন্টা সময় লাগে। আর এই তৃণমূল কংগ্রেস 2011 সালের পর থেকে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের উপরে যে অত্যাচার করেছে, তার বেকার যুবকের হাত থেকে কর্মসংস্থান ছিনিয়ে নিয়েছে, তার স্বাস্থ্য পরিকাঠামোটাকে ভেঙে চুরমার করে দিয়েছে, এই সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের বাধার প্রতিরোধের ব্যারিকেডের সামনে পড়ে গঙ্গায় তলিয়ে যেতে দেখবে। এটা আমডাঙ্গা থেকে শুরু করে ভাঙড় থেকে শুরু করে কালীঘাট পর্যন্ত যাবে। এটা সেই সকল তৃণমূল নেতৃত্বদেরকে বুঝে রাখতে হবে। আরো কেউ আছেন যারা পাড়ায় পাড়ায় গিয়ে বলছে আইএসএফ বিজেপির দালাল। এর আগেই তো বললেন, সেদিন অটল বিহারী বাজপেয়ী আর লালকৃষ্ণ আদবানির কথা তো শুনলেন। আমাদের কথা নয়, আমরা অনেক সভা থেকে বলি এই দলটা কিভাবে জন্মগ্রহণ করেছিল, কোথা থেকে তৃণমূলের উত্থান, সবকিছু আপনারা জানেন। এতটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষ শুধু ভাববেন আপনার ট্যাক্সের টাকা দিয়ে আপনি সরকার চালাচ্ছেন, আপনার মূল্যবান ভোট দিয়ে আপনি সরকার তৈরি করছেন, আপনার টাকায় সেই সরকার চলছে। কিন্তু আপনার বাড়ির বাচ্চাটা এই সিকিলার মোড় থেকে যখন টিউশন পড়ে বাড়ি ফিরতে যায়, যতক্ষণ না পর্যন্ত সেই বাচ্চাটা বাড়ি ফেরে ততক্ষণ পর্যন্ত আপনি মা বাবা নিরাপদে বাড়িতে ঘুমোতে পারেন না। আসুন 2011 সালের আগে কোন পরিস্থিতি ছিল। আসুন আজকে হিন্দু মুসলমান এই দাঁড়িয়াপুর সিকিরা বাজারে 2011 সালের আগে আমরা কিভাবে ওঠা বসা করতাম। আর 2011 সালের পর থেকে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার দলের নেতৃত্বরা আজকে পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন যে বিজেপির হাতকে শক্ত করার জন্য আইএসএফ তৈরি হয়েছে, আইএসএফ বিজেপির দালাল। সেই দলটা কোথা থেকে তৈরি হয়েছিল 1998 সালে, সেটাও আপনারা জানেন। কে সেই দলের আজকে যারা জোড়া ফুল নিয়ে গাছ ফুল চিহ্নটা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন, এই দলের সিম্বলটাও কারা তৈরি করে দিয়েছিলেন, কারা নির্দিষ্ট করে দিয়েছিলেন সেদিন দিল্লিতে, সেটাও আপনারা জানেন। তাই আপনাদেরকে ভাবতে হবে যে আপনারা কর্মসংস্থান চান না, আপনারা স্বাস্থ্য চান না, আপনি কৃষক আপনার ফসলের ন্যায্য মূল্য চান না, আপনি শ্রমিক আপনি শ্রমিকের ডেলিভারের কাজ করার জন্য একটা শিল্পের ব্যবস্থা চান। আজকে বলুন 2011 সালের পর থেকে এ পশ্চিমবাংলায় একটাও নতুন করে শিল্প তৈরি হয়নি। কিন্তু সেদিন আমরা কি দেখেছিলাম, যেদিন সিঙ্গুরে টাটার ন্যানো ফ্যাক্টরি তৈরি হচ্ছিল, মা মাটি মানুষের সরকার সেদিন সিঙ্গুরের কৃষকদেরকে সঙ্গে নিয়ে বলেছিলেন যে অবৈধভাবে তোমাদের জমি কৃষকের, তোমরা কৃষক, তোমরা যেকালে ফসল তৈরি করে তোমরা কৃষি কাজ করে তোমাদের সংসারটা চালাও, তোমাদের বাচ্চার ভবিষ্যতের কথা চিন্তা করো। আজকে এই বুদ্ধদেব ভট্টাচার্য তার দলের নেতৃত্বদেরকে সঙ্গে নিয়ে প্রশাসনিক পাওয়ারকে কাজে লাগিয়ে তোমাদের থেকে যে তোমাদের জমিকে ছিনিয়ে নেওয়ার কাজ করছে, আসো আমরা তার বিরুদ্ধে আন্দোলন করি, টাটাকে এখান থেকে তাড়াতে হবে। তারপরে আপনি কি দেখেছিলাম যে শালবনীতে নাকি ইস্পাত কারখানা তৈরি হবে, ইস্পাত শিল্পের প্রতিষ্ঠান হবে। কে তৈরি করবেন? পশ্চিমবাংলার যিনি ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আজকে সেখানে গেলে দেখতে পাওয়া যায় সেই শালবনীতে বড় বড় কাশফুলের বাগান হয়েছে। হয়তো আমরা ভুল ভেবেছিলাম যে শিল্পের কথা হয়তো তিনি বলেছিলেন, এবং মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি গত বছর বাঙালি ভাইদের বাঙালি হিন্দু ভাইদের সব থেকে বড় উৎসব দুর্গাপুজোর আগে তিনি বলেছিলেন যে সেই শিল্পর কথা তিনি তুলে ধরেছিলেন। 2011 সালের আগে শিল্পর কথা বলেছিলেন। হয়তো আমরা বুঝতে পারিনি সেদিন যে শিল্পর কথা বলেছিল। আজকে 2025 সালে দাঁড়িয়ে সেই শিল্পটা চপ শিল্পে পরিণত হবে। একটা বছর পরে আমার আবার সেই হিন্দু ভাই বোন, বাঙালি হিন্দু ভাই বোনেদের সেই সব থেকে বড় উৎসব দুর্গাপুজো আসছে। আবার হয়তো এই কয়েকদিনের ভিতরে সেই মামাটি মানুষের সরকার বলবেন যে আবার তোমরা একটা কেটলি হাতে নিয়ে, কয়েকটা বিস্কিট নিয়ে তোমরা রাস্তার মোড়ে চপের দোকান দাও বা ঝালমুড়ির দোকান দাও, প্রচুর বেচা কেনা হবে। এটাই তো মামাটি মানুষের কাছে, এটাই তো মামাটি মানুষের তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে। তাদের শিল্প, তাদের স্বাস্থ্য, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের কর্মসংস্থান, মা বোনের নিরাপত্তা। যদি মা বোনের নিরাপত্তার কথা বলেন, যারা নিরাপত্তা বলেছিলেন, আজকে যাদের কৃষকের ফসলের ন্যায্য মূল্য দিবে বলেছিলেন, এতটা অঞ্চলের যদি কোনো কৃষক ভাইটা থাকেন 2011 সালের আগে আপনি কৃষিকাজটা করতে গিয়ে যে অর্থটা খরচ হতো, আজকে 2025 সালে মামাটি মানুষের সরকার ক্ষমতায় এলো 2011 সালে, আর আপনি এতটা অঞ্চলের কৃষক, আপনি বুকে হাত রেখে প্রশ্ন করুন 2011 সালের আগে আপনি একটা ফসল ফলাতে গেলে যে পরিমাণ অর্থ আপনাকে খরচ করতে হতো, আর আজকে 2025 সালে দাঁড়িয়ে কত পরিমাণ অর্থ আপনাকে খরচ করতে হয়, আর সেই ফসলটা আপনি বিক্রি করতে গিয়ে কতটা পরিমাণ অর্থ আপনি পান। তাহলে ভাবুন, সরকার তৈরি করলেন আপনি, সরকার থেকে চালাচ্ছেন আপনি, আর আপনি কৃষক যখন আত্মহত্যা করছেন, আপনার ফসলের ন্যায্য
ন্যায্য মূল্য পাচ্ছেন না, তখন এই মামাদি মানুষের সরকার আপনি কৃষকের ফসলের ন্যায্য মূল্যের ব্যবস্থা করতে ঠিকই পারেনি, কিন্তু এটা পেরেছে যে ওই কৃষকটা আত্মহত্যা করলে তাকে 2 লক্ষ টাকা দিয়ে দেওয়া হোক। তাহলে কি চাই এই সরকার? ভাবতে হবে, আপনার ফসলের ন্যায্য মূল্য চাই না, তার যাবতীয় সরঞ্জামের যে দ্রব্য মূল্য বৃদ্ধি হয়েছে তার সেই দ্রব্য মূল্য বৃদ্ধির রেটটাকে যে কমাতে হবে এ সরকার সেটা চাই না। এ সরকার চাই আপনাকে মৃত্যু মুখে পতিত করতে। তাই আপনি কৃষক, আপনি যখন আত্মহত্যা করবেন এ সরকার বলছে 2 লক্ষ টাকা তাকে দিয়ে দাও। ভাবতে হবে। আরো আমরা কি দেখতে পেয়েছি, সেদিন নিরাপত্তার কথা বলেছিলেন, মা বোনের নিরাপত্তার ব্যবস্থার কথা বলেছিলেন। আজকে আমরা কি দেখতে পেলাম, আরজিকর থেকে শুরু করে কসবাগঞ্জ থেকে শুরু করে হাঁসখালি থেকে শুরু করে আপনি কালীগঞ্জ পর্যন্ত চলে যান, 8 বছরে 9 বছরের আমার ছোট ছোট বোনগুলো, তারা ভোট সম্পর্কে বোঝেই না, তাদের ভারতবর্ষের এখনো ভোটাধিকার হয়নি। কিন্তু আমরা কি দেখতে পেলাম সেদিন কালীগঞ্জে উপনির্বাচন ফলাফল ঘোষণার আগেই তৃণমূল তাদেরকে জয়ী বলে দাবি করে নিল এবং তাদের সেই বিজয় মিছিলের উল্লাস থেকে একটা বোম গিয়ে আমার সেই 9 বছরের ছোট্ট বোনটার উপরে আঘাত আনলো এবং সেই বোনটা সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়লো। আজও পর্যন্ত সেই তামান্না বোনের মা বিচারের আশায় ঘুরছে। কয়েকদিন আগে দেখছিলাম তিনি যখন এসপি অফিসে যাচ্ছেন, এসপি অফিসের গেটটা লাগিয়ে দেওয়া হয়েছে, তার মা তার সেই সন্তান হারানোর দুঃখ কষ্টটা বুকে নিয়ে তিনি রাস্তার উপরে বসে আছেন। ভাবতে হবে একটা সরকারের মৌলিক অধিকার কোনগুলো? তাদেরকে আমরাই নির্বাচিত করি, আমরাই তাদেরকে চালানোর জন্য, তাদের বাড়িতে এসি লাগানোর জন্য আমাদের ট্যাক্সের টাকাটাই যায়। তারা যে এসি গাড়িতে ঘুরে বেড়ায় সেই এসি গাড়িতে যে পেট্রোলটা ভরে ঘুরে বেড়ায় সেই পেট্রোলের দামটাও কিন্তু আমি আপনি শ্রমিক, কৃষক, ছাত্র, যুব, প্রত্যেকটা হিন্দু, মুসলিম, দলিত, আদিবাসী, গরিব প্রত্যেকের ট্যাক্সের টাকা থেকেই সেই পেট্রোলটা ভরেও তিনি কনভয় নিয়ে ঘুরে বেড়ান। কিন্তু ভাবতে হবে আমার বাড়ির বাচ্চাটার নিরাপত্তা কোথায়? আমার বাড়ির বাচ্চাটার হাতে কর্মসংস্থান কোথায়? আজকে কি দেখতে পেলাম, 2011 সালের আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঠিক যেমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, আরেকটা দল 2014 সালে ভারতবর্ষে ক্ষমতায় এসেছিল, সেই নরেন্দ্র দামোদর দাসের মোদি, সেই মোদি সরকার চলছে দিল্লিতে, আপনারা দেখেছেন। তারাও আমার আপনার ট্যাক্সের টাকা নিয়ে সরকারটা চালাচ্ছেন। তাদেরকেও আমি আপনি মূল্যবান ভোট দিয়ে সেদিন পার্লামেন্টে পাঠিয়েছিলাম যে আমার বাড়ির কর্মসংস্থান, আমার স্বাস্থ্য, আমার শিক্ষা, আমার এলাকার মা বোনের নিরাপত্তা, আমাদের হাতে কর্মসংস্থান। কিন্তু আজকে বলুন, তিনিও 2014 সালের আগে বলেছিলেন আমরা প্রতি বছর 2 কোটি নকরির ব্যবস্থা করে দেব, আমরা যাবতীয় ভোজ্য তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যত জিনিসপত্র আছে সেই আসবাবপত্র জিনিসপত্রের দ্রব্য মূল্যের বৃদ্ধিটাকে রোধ করে দেব। আমরা নোটবন্দি করছি তার কারণ আমরা কালাধন ওয়াপাস নিয়ে আসবো। আমরা আর কি করতে দেখেছি? মা বোনের নিরাপত্তা তিনি সকালবেলা বলতেন, সেই নরেন্দ্র দামোদর দাস মোদি টিভির সামনে এসি রুমে বসে বলতেন, তিনিও বলতেন এ রাজ্যের সরকার যেমন বলেছিলেন মায়েদের সুরক্ষা, মায়েদের নিরাপত্তা, তিনিও বলতেন বেটি পড়াও বেটি বাঁচাও। অফুরন্ত আমরা কি দেখেছিলাম, ঠিক যেমন এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দিদিমণি এখানে বসে আছেন আর দাদা দিল্লিতে বসে আছেন। সেদিন দাদাও বলেছিলেন সব হাতে কাজ চাই, সব পেটে ভাত চাই। তিনি এই কথা না বললেও তিনি বলেছিলেন যে বছরে 2 কোটি নকরির ব্যবস্থা করে দেব, সব হাতে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব, স্বাস্থ্য পরিকাঠামোর উন্নয়ন করে দেব। সেদিন বলেছিলেন মেয়েদের সুরক্ষা দেব। আসুন, সেদিন দিল্লিতে বসে দাদা বলেছিলেন, আর কালীঘাটের টালির চালাতে বসে, নবান্নের 14 তলাতে বসে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন যে মেয়েদের সুরক্ষার ব্যবস্থা করে দেব। আসুন, হরিয়ানা থেকে শুরু করে, উত্তরপ্রদেশ থেকে শুরু করে, উত্তরাখণ্ড থেকে শুরু করে রাতের পর রাত, দিনের পর দিন যেদিন আমার মা বোনগুলোকে ধর্ষণ করে হত্যা করা হয়েছিল, যখন তার সঙ্গে সেই ধর্ষণের সঙ্গে বিজেপির কোন নেতৃত্বকে আমরা জড়িয়ে যেতে দেখেছিলাম। কয়েক ঘন্টার ব্যবধানে যদি সকালবেলা বিজেপি নেতার নাম বার হয়, আমরা সন্ধ্যেবেলায় মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছিলাম তিনি বিজেপির আইটি সেলের কোন নেতৃত্ব, তিনি বিজেপির বড় পদাধিকার পেয়ে গেছেন। আর এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার, এই দিদিমণির সরকার, তিনিও বলেছিলেন মেয়েদের সুরক্ষার কথা। তাহলে ভাবুন, আরজি করে আমার যে দিদিটা, আমরা যাকে ভগবানের পরে, ঈশ্বরের পরে, সৃষ্টিকর্তার পরে যাকে আমরা প্রথম স্থানে বসাই, যারা রাতের পর রাত, দিনের পর দিন তাদের মেহনত করে সেদিন ওই আরজি করে তার কর্মক্ষেত্রের ভিতরে আমার ওই দিদিটা 32 ঘন্টা ডিউটি করার পরে তার কোনো অপরাধ ছিল না। কি অপরাধ ছিল? তিনি ডক্টর, তার কর্মসংস্থানের ভিতরে 32 ঘন্টা আমার
আবার আপনার সাধারণ মানুষকে চিকিৎসা দেওয়ার পরে একটা মানুষ 32 ঘন্টা একভাবে যদি আপনি কর্মসংস্থানের সঙ্গে কোনো কাজের সঙ্গে যুক্ত থাকেন, আপনার কতটা কষ্ট হয় ভাবুন। তবুও 32 ঘন্টা ডিউটি করার পরে আমার সেই দিদিটা যখন সেমিনার রুমের ভিতরে একটু রেস্ট নেওয়ার জন্য গেছিল, এ রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা নিয়োগ, যাদের কোনো নিয়োগপত্র আছে কিনা জানি না, সেই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের নেতৃত্বে কিন্তু সেদিন আমি আজকে ওপেন মাইকে বলে যাচ্ছি, সেদিন শুধু সঞ্জয়ের দ্বারা এ কাজ সম্ভব হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন স্বাস্থ্যমন্ত্রী ছিলেন, আর সেই মাননীয় মুখ্যমন্ত্রীর দ্বারা সিলেক্টেড সেই সিভিক ভলেন্টিয়ার তারা কিভাবে ওই 32 ঘন্টা আমার ওই দিদিটা ডিউটি করার পরে যখন একটু রেস্ট নেওয়ার জন্য গেছিলেন, তার উপরে কিভাবে নির্মম অত্যাচার করে ধর্ষণ করে তাকে মেরে দেওয়া হলো। আমরা কি দেখতে পেয়েছিলাম সেদিন? তার ইনসাফের জন্য যখন 1 বছর ধরে লাগাতার আন্দোলন হচ্ছে, এ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার আমার সেই তিলোত্তমা বোনের বিচার এনে দিতে পারেনি, আমার সেই কালীগঞ্জের ছোট্ট বোন তামান্না সেই 9 বছরের 10 বছরের বোনটার বিচার দিতে পারেনি। আমরা সেই হাঁসখালিতে গেলে দেখতে পাওয়া কিছুটা দূরেই আমার নদিয়া জেলা, সেই নদিয়া জেলার হাঁসখালিতে আমরা কি দেখেছিলাম যেদিন আমার সেই আদিবাসী বোনটা, আজকে শুনে যান এই কথার মাধ্যম দিয়ে, যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলমানদের দল, যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলিমদের জন্য লড়াই করে, আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়ে তারা রাজনীতি করে, এতটা অঞ্চলের সেই সকল তৃণমূল বন্ধুদেরকেও বলতে চাই, আপনার বাড়িতেও একটা আমার ছোট্ট বোন আছে, আপনার সন্তান আছে, আপনি না জানি কাল হয়তো দাঁড়িয়াপুর বাজার থেকে সেদিন হয়তো আপনার বাড়ির বোনটা, আমার ওই বোনটা আপনার বাড়িতে যাবে, আর আপনি গ্যারান্টি দিতে পারবেন না আপনার বাড়ির বোন আমার ওই বোনটার উপরে কোনো নরপশু আক্রমণ করবে না। আমরা জানি কাকের মাংস খাই না, কিন্তু আমরা ভক্তি কাণ্ড ভুলে যাইনি। তৃণমূল মেরেছে, তৃণমূলকে মারছে, তৃণমূল মরছে, তৃণমূল রাতের অন্ধকারে বাড়ির পর বাড়ি জ্বালিয়ে দিয়ে তার ভিতরে মানুষগুলো এমনভাবে দগ্ধ হয়ে পুড়ে গেছে, দেখলে আপনার গাটা শিউরে উঠবে। তাই এ তৃণমূল কংগ্রেসের সরকারের আমলে আপনি তৃণমূল করতে পারেন, আপনার অধিকার আপনি করুন, আপনার ভালো লাগে আপনি করুন। শুধু একবার ভাবতে বলবো, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তার 32 ঘন্টা ডিউটি করার পরে আমার দিদির বিচার দিতে পারেনি। সেই 9 বছরের ছোট্ট বোনটা যিনি ভোট সম্পর্কে কিছুই বোঝেন না, সেই বোনটার মৃত্যুর বিচারও দিতে পারেনি। ঠিক তেমন হাঁসখালিতে আপনারা দেখলে বুঝতে পারবেন, এতটা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদেরকে বলতে চাই, সেদিন যারা বলছেন আইএসএফ বিজেপির দালাল, আইএসএফ বিজেপির থেকে টাকা নিয়ে রাজনীতি করে, আইএসএফ হচ্ছে বিজেপির বি টিম, আইএসএফ মুসলমানদের দল, এতটা অঞ্চলের কি হিন্দু, কি শিখ, কি খ্রিস্টান, কি আদিবাসী, সকলের উদ্দেশ্যে বলতে চাই, সেদিন ভেবে দেখুন যদি নওশাদ সিদ্দিকী মাথায় দাড়ি, মুখে দাড়ি থাকার জন্য আর মাথায় টুপি থাকার জন্য তিনি মুসলমানদের নেতা হয়, এই ভুল ধারণা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আসুন সেদিন হাঁসখালিতে রাতের অন্ধকারে যখন 8টা থেকে 8:30 নাগাদ, খুব জোর হলে 8:30 বাজে, আমার আদিবাসী বোনটা যখন টিউশন পড়ে বাড়িতে ফিরছিলেন, সেদিন ওই হাঁসখালির পঞ্চায়েতের প্রধান, তার সেই প্রধানের ছেলের নেতৃত্বে কিভাবে আমার ওই বোনটার, ওই 16 বছরের বোনটা, আদিবাসী বোনটার উপরে কিভাবে অত্যাচার করে তাকে ধর্ষণ করে রাতের অন্ধকারে তাকে জ্যান্ত পুড়িয়ে দেওয়া হয়েছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সরকার সেদিন আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে এসির হাওয়া খেতে খেতে সেই 14 তলার নবান্নে দাঁড়িয়ে বলেছিল সেই বোনটার বিচার দিতে পারেনি। কিন্তু সেদিন তিনি বলেছিলেন আগে খবর নিয়ে দেখতে হবে ওই মেয়েটা প্রেগনেন্ট ছিল কিনা, আগে খবর নিয়ে দেখতে হবে ওই মেয়েটার কোনো লাভ অ্যাফেয়ার ছিল কিনা। লজ্জা হয় এতটা অঞ্চলের সেই সকল তৃণমূল নেতৃত্বদেরকে বলতে চাই, যারা বলছেন তৃণমূল আপনাদেরকে বাঁচাবে, আপনার বাড়ির বাচ্চার নিরাপত্তা দেবে, ভাবুন সেদিন ওই আদিবাসী বোনটার জায়গায় যদি আপনার বাড়ির বাচ্চাটা থাকতো। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার নৈতিক দায়িত্ব একটা, সেই দায়িত্ব থেকে ভাবুন যদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই কথাটা বলতেন, আপনি বাবা হয়ে সেদিন মেনে নিতে পারতেন। রাতের অন্ধকারে যখন আমার ওই 16 বছরের আদিবাসী বোনটাকে জ্বালিয়ে পুড়িয়ে মেরে দেওয়া হলো, তার বাবা যখন দেখতে চাইলেন যে আমার সন্তান তো চলে গেছে, আমি তো তাকে আর দেখতে পাবো না, অন্তত তার লাশটাকে আমাদেরকে দেখতে দেওয়া হোক। সেদিন হাঁসখালি ওই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধানের নেতৃত্বে সেদিন ওই আমার বাবাটাকে, ওই মাটাকে, সেদিন ওই আমার আদিবাসী বোনটার মুখকে দেখতে দেওয়া হয়নি। রাতের অন্ধকারে সেদিন হাঁসখালির প্রশাসনকে কাজে লাগিয়ে সেদিন হাঁসখালির পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে সেদিন আমার ওই আদিবাসী বোনটাকে রাতের অন্ধকারে জ্যান্ত পুড়িয়ে মারা হয়েছিল। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, আমার মনে হয় যে একজন মায়ের কষ্ট সব থেকে, যদি একজন মেয়েদের কষ্ট, একজন মেয়েদের জ্বালা যন্ত্রণা সম্পর্কে সব থেকে বেশি কেউ বুঝে থাকে সেটা একজন অপর মহিলাই বুঝে থাকে। কিন্তু আমাদের লজ্জা হয়, আমরা আমাদের ভোট দিয়ে, আমাদের ট্যাক্সের টাকা দিয়ে এমন একটা সরকারকে বসিয়েছি, এমন একটা সরকারকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছি, আমার সেই বোনটার কষ্টটা ওই মা হয়েও, মেয়ে হয়েও,
সেদিন 14 তলাতে বসে বোঝেনি, তাই তিনি বলেছেন প্রেগনেন্ট আছে কিনা, লাভ অ্যাফেয়ার আছে কিনা। তারপরেও আমরা কি দেখতে পেলাম, তাকে জ্বালিয়ে দেওয়া হলো, তাকে পুড়িয়ে দেওয়া হলো। তারপরে যখন আমার সেই আদিবাসী বাবাটা কাকাটা আমার সেই বোনটার যখন শ্রাদ্ধের অনুষ্ঠান করতে গেল, যে পুরোহিতকে বলেছিল যে শ্রাদ্ধের অনুষ্ঠানটা করার জন্য, আমরা দেখলাম যেদিন সেই শ্রাদ্ধের অনুষ্ঠানটা হবে সেদিন ওই পঞ্চায়েত প্রধানের নেতৃত্বে সেখানকার প্রশাসনকে কাজে লাগিয়ে সেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের প্রধান এবং প্রশাসন তাকে সেই পুরোহিত যিনি আসবেন শ্রাদ্ধটা করতে আমার ওই বোনের, তাকে প্রাণনাশের হুমকি দিয়ে তাকে শ্রাদ্ধের অনুষ্ঠানে দেখতে পাওয়া যায়নি। আর যারা বলছেন আইএসএফ শুধুমাত্র মুসলমানদের কথা বলে, আইএসএফ এর চেয়ারম্যানের মাথায় টুপি মুখে দাঁড়ি, সেদিন যারা বলছেন হিন্দু হিন্দু ভাই ভাই, আমি শুভেন্দু অধিকারী হিন্দু হিন্দু ভাই ভাই, আর যিনি বলছেন মা মাটি মানুষের সরকার মেয়েদের নিরাপত্তা দেবেন বলেছিলেন, সেই সরকারের কোন নেতৃত্ব না মমতা ব্যানার্জি, না অভিষেক ব্যানার্জি, না মহুয়া মৈত্র, না আপনার কাকুলি ঘোষ দস্তিদার, না আপনার শুভেন্দু অধিকারী, না সুকান্ত মজুমদার, না অগ্নিমিত্রা পল, কাউকে সেদিন হাঁসখালিতে দেখা যায়নি। আর যাদেরকে আপনি বলছেন শুধুমাত্র দাড়ি টুপি রাখার জন্য মুসলমানদের, সেদিন ওই আমার আদিবাসী বোনটার হাঁসখালির গ্রামে সেদিন ওই মাথায় টুপি রেখে ছিপছিপে অল্প বয়স্ক ছেলেটা, যিনি আজকে বিধানসভাতে দাঁড়িয়ে 294 জন বিধায়কের সামনে তিনি একমাত্র বিধায়ক যিনি 294 জনের ঘাম ছুটিয়ে দিচ্ছেন, সেদিনই ওই আদিবাসী ঘরের ওই বোনটার বাড়িতে ওই মুখে দাড়ি রাখা ছেলেটাই ওই মাথায় টুপি দিয়ে আমার আদিবাসী বাড়ির বোনটার বাড়িতে পৌঁছেছিলেন। পীরজাদা নওশাদ সিদ্দিকী পৌঁছেছিলেন, পীরজাদা নওশাদ সিদ্দিকী পৌঁছেছিলেন, কোনো শুভেন্দু অধিকারী পৌঁছায়নি, দিলীপ ঘোষ পৌঁছায়নি, সুকান্ত মজুমদার পৌঁছায়নি, মহুয়া মৈত্র পৌঁছায়নি, মমতা ব্যানার্জি পৌঁছায়নি। সেদিন সেখানে দাঁড়িয়ে ওই ছিপছিপে রোগা পাতলা ছেলেটাই সেদিন বলেছিল, যদি হাঁসখালির প্রশাসনের ক্ষমতা থাকে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির ক্ষমতা থাকে, তার দলের কোন নেতৃত্বের যদি ক্ষমতা থাকে, বাবা আপনি আপনার মেয়ের শ্রাদ্ধের অনুষ্ঠান করবেন, আমি নওশাদ সিদ্দিকী এখানে দাঁড়িয়ে থাকবো। যদি হাঁসখালির প্রশাসনের, পশ্চিমবঙ্গ সরকারের প্রশাসনের ক্ষমতা থাকে, তার বন্দুক থেকেও যদি গুলিটা বার হয়, সেই গুলিটা সর্বপ্রথম আমি নওশাদ আমার বুকে লাগবে, তবু আপনাকে লাগতে দেব না। আর সেদিন পাশের গ্রাম থেকে ওই ছিপছিপে মাথায় দাড়ি রেখে, মুখে দাড়ি রেখে, মাথায় টুপি দিয়ে নওশাদ সিদ্দিকী দাঁড়িয়ে থেকে অপর পুরোহিতকে এনে আমার শ্রাদ্ধের অনুষ্ঠানটা করেছিল। ভাবতে হবে কে বিজেপির দালাল, কার গর্ভ থেকে আজকে তৃণমূল কংগ্রেস জন্ম হয়েছে। ভুলে গেলে চলবে না, 1998 সালের 1 জানুয়ারির গল্পটা আপনাদেরকে ভাবতে হবে। যারা আজকে পাড়ায় পাড়ায় গিয়ে বলছেন যে বিজেপির দালাল আইএসএফ, বিজেপির থেকে টাকা নিয়ে বিজেপির হাতকে শক্ত করার জন্য আইএসএফ তৈরি হয়েছে। আরে বন্ধু, আপনি তো বলছেন, আপনি ভেবে দেখুন আজকে যে দলের ঝান্ডাটা, আপনি যে ঘাসফুল চিহ্নটা নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে যাচ্ছেন, সেদিন অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে, লালকৃষ্ণ আদবানির হাত ধরে 1998 সালের 1 জানুয়ারি ন্যাশনাল কংগ্রেসকে ভেঙে দিয়ে একটা রাজনৈতিক দল তৈরি হয়েছিল, যিনি পরবর্তী সালে আমরা এটাও শুনেছিলাম, তিনি বলছেন যে যদি প্রত্যেকটা বুথে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করতে হয়, প্রয়োজনে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেদিন বলেছিলেন প্রতিটা বুথে বামপন্থীদের বিরুদ্ধে লড়াই করার জন্য বিজেপিকে ফ্রন্টে এনে লড়াই করতে হবে। নওশাদ সিদ্দিকী বলেনি, আপনার দলের সুপ্রিমো মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বলেছেন। আর কেনই বা বলবেন না, তার জন্ম তো একটা বীজ থেকেই, একটা আপনি পদ্ম ফুল বলুন আর ঘাস ফুল বলুন, যে ফুলই বলুন না কেন, জন্ম তো একটা ফুল থেকে। আমরা জানি কৃষক যখন আপনারা চাষ করতে যান, যখন একটা কোনো অঙ্কুরিত বীজ আপনারা রোপণ করেন, একটা দানাকে যখন আপনি কোনো শস্য ফসল ফলানোর জন্য দেন, সেখান থেকে একটা প্রথমে একটা গাছি বার হয়, তার 2 দিকে 2টো পাতা ছেড়ে দেয়। আমরা দেখেছি একটা বীজ থেকে একটা অঙ্কুর বার হয়ে 2 দিকে 2টো পাতা যায়। ঠিক তেমন 1998 সালের 1 জানুয়ারি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত ধরে এবং অটল বিহারী বাজপেয়ীর হাত ধরে, লালকৃষ্ণ আদবানির হাত ধরে সেদিন দিল্লিতে গিয়ে যে দলটা তৈরি হয়েছিল ন্যাশনাল কংগ্রেসকে ভেঙে আজকের দিনে দাঁড়িয়ে সেই দলটাই হলো তৃণমূল কংগ্রেস। সেই দলটাই তৃণমূল কংগ্রেস। আর এই দলটার একটাই মাত্র বাবা, সেটা নাগপুর থেকে পরিচালনা হয়, সেই আরএসএস। তাই যারা বিজেপির দালাল বলছে না আইএসএফ লড়াই করলে বিজেপি চলে আসবে, এতটা অঞ্চলের শুভবুদ্ধি সম্পন্ন মানুষদেরকে শুধু বলে যায়, যারা বলছেন বিজেপি চলে আসবে, আরএসএস চলে আসবে, মুসলমানরা বিপদে পড়বে, ভুল ভাবছেন, আপনাদেরকে ভুল ভাবা
ভাবানো হচ্ছে। 2011 সালের আগে আমি আপনাদেরকে একটা কথা বলে যাই, 2011 সালের আগে পশ্চিমবঙ্গে আরএসএস এর শাখা সংগঠন ছিল মাত্র 453টা। আর আজকের দিনে আরএসএস এর 100 বছর পূর্ণ হচ্ছে। আজকের দিনে আপনারা দেখেছেন আরএসএস বিভিন্ন জায়গায় তারা র্যালি করছে পশ্চিমবঙ্গে, কিন্তু 2011 সালের আগে আরএসএস কে কোনোদিন দিল্লি আপনার কলকাতার রাজপথে কোনোদিন র্যালি করতে দেখেনি, কলকাতাতে সভা করতে দেখেনি। কিন্তু আজকে 2025 সাল মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দলের নেতৃত্বে যারা আজকে বলছেন বিজেপির হাতকে শক্ত করার জন্য আজকে আইএসএফ পশ্চিমবঙ্গে লড়াই করছে, আরএসএস কে জায়গা করে দেওয়ার জন্য আজকে আইএসএফ পশ্চিমবঙ্গে লড়াই করছে। এতটা অঞ্চলের মানুষকে এই ভুল ভাবনা থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে। আসুন 2011 সালের আগে যে বিজেপি যেখান থেকে তৈরি হয়েছিল সেই আরএসএস এর সংগঠন গোটা পশ্চিমবঙ্গে ছিল 453টা 34 বছরের বামপন্থী সরকারের আমলে। কিন্তু 2011 সাল থেকে আজকে 15 বছরে সরকার এখনো যেতে পারেনি। সেই পশ্চিমবঙ্গে 34 বছরের সরকারের আমলে তৈরি হয়েছিল 453টা সংগঠন। আর আজকে 15 বছরের ভিতরে এই তৃণমূল কংগ্রেস সরকার আরএসএস কে শাখা খুলতে এতটাই সহযোগিতা করেছে, বিজেপিকে এতটাই সহযোগিতা করেছে যে আজকে এই 15 বছরের ভিতরে 14,500-এর অধিক শাখা সংগঠনে পশ্চিমবঙ্গে আরএসএস তৈরি করতে পেরেছে, বিজেপি জায়গা করতে পেরেছে। ভাবুন, একবার ভাবতে হবে 2011 সালের আগে বাংলার বিধানসভাতে বিজেপির কটা এমএলএ ছিলেন, আর 2011 সালের পর থেকে আজকে বিধানসভাতে বিজেপির কটা এমএলএ, কারা সেকেন্ড পজিশনে চলে এলো বাংলায়। ভাবতে হবে আপনাকে, ভুল ভাবছেন আপনি। তাই আপনাকে ভাবতে হবে আপনি সরকার তৈরি করতে পারেন, আবার আপনি সরকারকে চালানোর জন্য আপনার পকেট থেকেই টাকা দিয়ে সরকার পরিচালনা করছে। আর আপনার বাড়ির বাচ্চাটার নিরাপত্তার সময় আবার আপনাকে শুনতে হচ্ছে আপনার মেয়ের কোনো অবৈধ সম্পর্ক ছিল কিনা। ভাবতে হবে আপনার বাড়ির বাচ্চাটার কর্মসংস্থানের জন্য শুনতে হচ্ছে যে কি চপের দোকান দিতে হবে। ভাবতে হবে আপনাকে আপনার স্বাস্থ্যের জন্য যখন আপনি আমনাগাতে ছুটে যাচ্ছেন, আপনার কি সমস্যা হয়েছে সেটা বলার আগেই ডাক্তার রেফার লিখে দিচ্ছে বারাসাতে ছুটতে হবে, তারপরে বারাসাতে গিয়েও আপনি কি চিকিৎসা পাচ্ছেন সেটাও ভাবতে হবে। আসুন, একটা সরকারের মৌলিক অধিকারের ভিতরে, একটা সরকারের দায়িত্বের ভিতরে স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান এবং নিরাপত্তা, কর্মসংস্থানের দায়িত্ব থাকে। কোনো সরকারের হাতে মন্দির মসজিদ তৈরির দায়িত্ব থাকে না। তাই এতটা অঞ্চলের হিন্দু, মুসলমান, দলিত, আদিবাসী সকলকে বলবো সমকণ্ঠে আওয়াজ তুলতে হবে। আর এই সকল চোর, জোচ্চোর, ধর্ষকদের বিরুদ্ধে আপনাদেরকে 2026 সালে প্রত্যেকটা বুথের সামনে প্রতিরোধের ব্যারিকেড তৈরি করতে হবে। সেই প্রতিরোধের আগুনে এই তৃণমূল কংগ্রেসকে জ্বালিয়ে পুড়িয়ে গণতান্ত্রিক অধিকার দিয়ে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দিতে হবে। আর এই কালীঘাটের টালিচালা থেকে শুরু করে 14 তলার যে এসির হাওয়াটা মাননীয় মুখ্যমন্ত্রী আমার আপনার ট্যাক্সের টাকা দিয়ে খাচ্ছে, সেই 14 তলা থেকে তাকে গঙ্গায় ছুঁড়ে ফেলতে হবে। এই অঙ্গীকারবদ্ধ নিয়ে আজকে সিকিড়ার মানুষকে বাড়ি পৌঁছতে হবে। তারপরে আপনার বাড়ির বাচ্চার নিরাপত্তা হবে, আপনার কর্মসংস্থান হবে, আপনার স্বাস্থ্যের জন্য আর আমডাঙ্গা থেকে বারাসাতে ছুটে যেতে হবে না। আপনার বাড়ির বাচ্চার একটা ডিগ্রির জন্য জীবনের ঝুঁকি নিয়ে আপনাকে যাদবপুরে ছুটতে হবে না। এখন দেখতে পাচ্ছেন যাদবপুরে প্রতিনিয়ত কিভাবে ছাত্রছাত্রী বোনগুলো মানে মৃত্যু মুখে পতিত হচ্ছে। খড়গপুর আইআইটির দিকে তাকালে বুঝতে পারবেন, যাদবপুরের দিকে তাকালে বুঝতে পারবেন। তাহলে আপনি চিন্তা করে দেখুন, আপনার বাড়ির বাচ্চাটাকে আপনি একটু কষ্ট করে যে কলকাতাতে পড়তে পাঠাবেন, সেখানেও নিরাপত্তা নেই। ভাবতে হবে যদি ডাক্তারের কর্মসংস্থানে ডাক্তারের নিরাপত্তা না থাকে, যদি শিক্ষা প্রতিষ্ঠানের ভিতরে যদি শিক্ষার্থীদের নিরাপত্তা না থাকে, তাহলে আমরা কাকে নির্বাচিত করেছি? কাকে আমরা নির্বাচিত করেছি? শুধু মন্দির তৈরি করার জন্য নির্বাচিত করেছি? আসলে না। এই দলটা যারা আজকে পাড়ায় পাড়ায় বলছেন আইএসএফ বিজেপির দালাল, আসলে আইএসএফ বিজেপির দালাল নয়, বিজেপির সব থেকে বড় বন্ধু, বিজেপির সব থেকে বড় প্রিয় যদি কেউ হয়ে থাকে পশ্চিমবঙ্গে, সেটা মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি। আর তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস। তাই 2011 সালের পর থেকে আরএসএস 14,500 সংগঠন বৃদ্ধি করেছে এবং এবছরে হয়তো বিজয় দশমীর পর থেকে পরের বছরের মহালয়া পর্যন্ত তারা প্রত্যেকটা রাজ্যে, এই পশ্চিমবঙ্গে প্রত্যেকটা জায়গায় তারা সম্মেলন করবে। ভাবতে হবে। তাই আসুন, 10 সেকেন্ডের ইভিএম এর সামনে আপনি ভোট দেন। আপনাকে ভাবতে হবে মন্দির চান না কর্মসংস্থান চান, দাদার জয় শ্রীরাম চান না দিদির জয় জগন্নাথ চান না আপনার স্বাস্থ্য চান।
আপনাকে ভাবতে হবে যে টিভির সামনে বসে কেউ বলবে যে বেটি পড়াও বেটি বাঁচাও, আর বেটিকে ধর্ষণ করার পরে তাকে নেতৃত্ব দিয়ে দেবে। আপনাকে ভাবতে হবে যিনি মায়েদের নিরাপত্তার কথা বলে ধর্ষণের বিচার দিতে পারে না, অপরান্ত ধর্ষণ হওয়ার পরে বিচার না দিয়ে তাকেও বলে 2 লক্ষ টাকা দিয়ে দাও, একটু যা নিয়ে বড় আন্দোলন হয় তাকে বলে 10 লক্ষ টাকা দিয়ে দাও। ভাবতে হবে আপনি সরকারকে চালাচ্ছেন। এতটা অঞ্চলের কোন তৃণমূল কংগ্রেসের বন্ধু যদি আপনাকে বোঝাতে যায়, আপনাকে বুঝতে হবে ভারতবর্ষের সংবিধান আমার গর্ব হয়, গোটা পৃথিবীর সর্ববৃহৎ সংবিধান আমার মাতৃভূমি ভারতবর্ষের, এবং সেটা মৌখিক নয়, অলিখিত নয়, একটা লিখিত সংবিধান, ভারতবর্ষের সর্ববৃহৎ সংবিধান গোটা পৃথিবীর। সেই সংবিধান আপনাকে অধিকার দিয়েছে আপনি সরকারকে নির্বাচিত করতে পারবেন। এবং আপনি ভাবুন, যদি আপনি সরকারকে নির্বাচিত করতে পারেন আর আপনার পকেটের ট্যাক্সের টাকা নিয়ে যদি সরকার পরিচালনা হয়, এসির হাওয়া খেয়ে বেড়ায়, তাহলে আপনার কর্মসংস্থান কেন হবে না? আপনার স্বাস্থ্যের পরিকাঠামোর উন্নয়ন কেন হবে না? আপনি কেন নিরাপদে ঘুরে বেড়াতে পারবেন না? আপনার সেই সাংবিধানিক অধিকারটাকে কেন তারা হরণ করে নেবে? আপনাকেই রুখে দাঁড়াতে হবে। যেমন দিন শেষে বেলা শেষে আপনাকে খাওয়ার জন্য আপনার গালের ভাতটা আপনাকে তুলে খেতে হয়, ঠিক আপনার কর্মসংস্থানের জন্য এই তৃণমূল চোরেদের বিরুদ্ধে, এই দুর্নীতিবাজ গুন্ডাদের বিরুদ্ধে, এই বোমগুলি নিয়ে যারা রিগিং করতে আসে সেই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আপনাদেরকেই রুখে দাঁড়াতে হবে। আপনার পরবর্তী প্রজন্ম, আপনার বাড়ির বাচ্চার কর্মসংস্থান, আপনার স্বাস্থ্য, আপনার শিক্ষা, আপনার মা বোন, আমার বোনগুলোর নিরাপত্তার জন্য আপনাদেরকেই লড়াই করতে হবে। আপনাদেরকে জানতে হবে, আসলে জানবেন কি করে? এ রাজ্যের সরকার তো বলেছিল 10,000 শিক্ষা প্রতিষ্ঠান দেব, কিন্তু আমরা কি দেখেছি 2011 সালের পর থেকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি একটা শিক্ষা প্রতিষ্ঠান বাংলায় করতে পারেনি। কিন্তু কি করতে পেরেছে? সেই যেখান থেকে আমরা জানবো সেই জায়গাটা বন্ধ করে দিয়ে আজকে 2025 সালে 15 বছরের মধ্যে 8,500 শিক্ষা প্রতিষ্ঠান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বন্ধ করে দিতে চলেছে। এবং তার পাশাপাশি তিনি কি দিয়েছেন? প্রায় 21,000 মদের দোকানের লাইসেন্স দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। ভাবতে হবে আপনাকে, শিক্ষা প্রতিষ্ঠান দেয়নি, স্বাস্থ্য দেয়নি, কর্মসংস্থান দেয়নি, শিল্প দেয়নি, দিয়েছে মদ। আপনি জানবেন কোথা থেকে? দিয়েছে বোম, দিয়েছে গুলি, দিয়েছে ধর্ষক। কেন বলবো না? দিয়েছে ধর্ষক। কারণ সেদিন 32 ঘন্টার পরে আমার বোনটার কোনো অন্যায় ছিল না, সেদিন 10 বছরের বোনটার কোনো অন্যায় ছিল না, সেদিন ওই বোনটা টিউশন পড়ে বাড়ি ফিরছিলেন, 16 বছর, তারও ভোটাধিকার হয়নি, কিন্তু তার উপরে চরিত্রের উপরে আঙুল তুলতে মমতা ব্যানার্জি ছাড়েনি। কিন্তু এই মমতা ব্যানার্জির সরকারটা চলছে আমার আপনার ট্যাক্সের টাকায়। তাই যদি আপনার টাকা দিয়ে সরকার চলে, আপনার টাকায় যদি এই এমএলএ রফিকুর রহমান মাইনেটা পায়, আপনার টাকা যদি মমতা ব্যানার্জি মাইনেটা পায়, তাহলে আপনার দুঃখ দুর্দশার কথাও এই রফিকুর রহমানকে শুনতে হবে, মমতা ব্যানার্জি থেকে শুনতে হবে। আর যদি তা না শোনে, আসুন আবার রাস্তায় নেমে প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। যেমন 34 বছরের সরকারকে বদলা নয় বদল চাই বলে বিসর্জন দিয়েছিলেন, 2026 সালে দাঁড়িয়ে আপনার বাড়ির নিরাপত্তা, আপনার কর্মসংস্থান, আপনার স্বাস্থ্য, আপনার উন্নয়ন, প্রত্যেকটা ধারাবাহিকতাকে বজায় রাখার জন্য আপনাকে আবার রাস্তায় এসে এই 15 বছরে যারা এসে চোর জুলুম করে দাঙ্গাবাজ ধর্ষককে সৃষ্টি করেছে তাদেরকে গঙ্গায় বিসর্জন দিতে হবে। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না, শুধু সর্বশেষ এতটুকু কথাই বলবো। দাদা দিল্লিতে, দাদা অযোধ্যায় রামের মন্দির আর দিদি জগন্নাথের মন্দির তৈরি করেছে। এই দুটো দলের কত ভালো সম্পর্ক সেটা আপনারা প্রত্যেকে জানেন, এর আগেও অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু আজকে আর ওইদিকে যাচ্ছি না। আমি আমার বক্তব্য শেষ লগ্নে এতটুকু কথাই বলবো, ভারতবর্ষের সংবিধান আপনাকে অধিকার দিয়েছে, সেই অধিকারটাকে আপনাকে কাজে লাগাতে হবে। আপনি মন্দির চান না, মসজিদ চান না, আপনি চান কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান। তাই নিরাপত্তার জন্য আপনাকে ভাবতে হবে, ওই ইভিএম এর সামনে দাঁড়িয়ে 10 সেকেন্ড ভাববেন যে আমার বাড়ির বোনটা যেন সিকিড়া থেকে, আমার বাড়ির বাচ্চাটা যেন সিকিড়ার বাজার থেকে টিউশন পড়ে নিরাপদে বাড়ি ফিরতে পারে, আমার বাড়ির বাচ্চাটা যেন কর্মসংস্থানের অভাবে রাতের অন্ধকারে শুধু চোখের জলে বালিশটা না ভিজিয়ে ফেলে, আমার স্বাস্থ্যের জন্য যেন সেই আমডাঙ্গা ছেড়ে বারাসাতে ছুটতে না হয়। এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। শুধুমাত্র ওই 10 সেকেন্ড ভাববেন, আর ভেবে যদি আপনাকে মনে হয় এই তৃণমূল বিজেপির বিরুদ্ধে একমাত্র আমি আপনি সাধারণ মানুষের জন্য কেউ কথা বলছেন, তাহলে সেদিন এই খাম চিহ্নটা সেদিন ইভিএম বক্সে আপনাকে চিহ্নিত করতে হবে। আর এই খাম চিহ্নে আমার আপনার সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার ভোটটা দিয়ে আপনারা যদি এই খাম চিহ্নের প্রতীকে ভোট দিয়ে এই আমডাঙ্গা থেকে যদি বিধানসভাতে পাঠাতে পারেন, সেদিন আপনার এই আমডাঙ্গার বাচ্চার নিরাপত্তার জন্য, কর্মসংস্থানের জন্য, স্বাস্থ্যের জন্য, স্টেডিয়ামের জন্য, সব কিছুর জন্য সেদিন যেমন আজকে পীরজাদা নওশাদ সিদ্দিকী
লড়াই করছে, সেদিন এখান থেকেও যিনি বিধায়ক হিসাবে যাবে তিনি লড়াই করবেন। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ইনকিলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী জিন্দাবাদ।